ওকে, সো তাহলে এখন আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে যে এটা আমাদের এই যে জেনারেটিং ইলেকট্রিসিটির এই চেক পয়েন্ট কোয়েশ্চেনটা বাকি ছিল, এন্ড বাকিগুলো হলো আমাদের এক্সাম প্র্যাকটিসের হোমওয়ার্ক গুলি। ওকে, সো এখন লেটস সি কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে। কোয়েশ্চেন নাম্বার 1 এর এতে, what is the flux linkage if a square coil, স্কয়ার মানে কি ইকুয়াল সাইড, তার সাইডের লেন্থ কত 10 সেন্টিমিটার। সো তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারবো, তার এরিয়াটা বের করতে পারবো, তাই না? এখন এরিয়া বের করতে পারবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। and having 500 turns, সো তাহলে n এর ভ্যালু হলো 500, আর বলতেছে interacts with the magnetic field of field strength 0.33 মিলি টেসলা। তো তাহলে what is the formula for flux linkage? Flux linkage is equal to BAN. এখানে B হলো 0.33 মিলি টেসলা, দ্যাট ইজ 0.33 into 10 to the power minus 3, যে মিলি টেসলা থেকে টেসলাতে নিলাম। দেন এরিয়া হলো এই স্কয়ার শেপের এরিয়া, সো তাহলে 10 সেন্টিমিটার ইনটু 10 সেন্টিমিটার। তো এখন সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100, আর এটা স্কয়ার। সো তাহলে এরিয়া বের হয়ে গেল মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ টার্নস, দ্যাট ইজ 500। সো তাহলে এটা করলে পর আমাদের কত আসে? ক্যালকুলেটরটা কোথায় গেল? আচ্ছা, তোমাদের মধ্যে একজন ক্যালকুলেটর বসায় বলো যে এটার ভ্যালুটা কত আসে, এটা আমরা অ্যানসার দেখে নেই, সমস্যা নাই। 1 এর এতে অ্যানসার কত বলতেছে দেখি। এই যে 1.65 into 10 to the power minus 3 Weber turns. 0.6 ওকে, সো তাহলে 1.65 into 10 to the power minus 3 Weber 150 turns হলো আমাদের ফার্স্টে 1 এর এর অ্যানসার। এখন 1 এর বি তে কি বলতেছে দেখি। The coil is turned through 90 degree. আচ্ছা, সো তাহলে কয়েলটাকে 90 ডিগ্রি টার্ন করা হয়েছে within the 0.33 millitesla magnetic field, moving from position perpendicular to the field, that is full flux linkage, যে ফার্স্টে সবগুলা ফিল্ড কি করতেছে ওই এরিয়ার ভিতর দিয়ে পারপেন্ডিকুলারলি পাস করতেছে। এখন 90 ডিগ্রি রোটেট করে এটাকে কি করে ফেললো, প্যারালাল টু দ্য ফিল্ড বানায় টু আ পজিশন প্যারালাল টু দ্য ফিল্ড, দ্যাট ইজ জিরো ফ্লাক্স লিংকেজ। তো ম্যাক্সিমাম ফ্লাক্স লিংকেজ থেকে জিরো ফ্লাক্স লিংকেজে নিয়ে গেছে। তো তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ কত হবে রায়হান? ম্যাক্সিমাম ফ্লাক্স লিংকেজ ছিল সেম হবে না ভাইয়া? হ্যাঁ, 1.63 into 10 to the power minus 1.65 into 10 to the power minus 3 Weber turns. That was the maximum flux linkage, and minimum flux linkage কত 0। so তাহলে what is the change? 0 minus 1.65 into 10 to the power minus 3, তাই না? তো তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ কত এটা আমরা বের করে ফেললাম। এন্ড বলতেছে এই অ্যাকশনটা করতে, কি অ্যাকশন? এই যে 90 ডিগ্রি যে রোটেট করাবে, যে পারপেন্ডিকুলার পজিশন থেকে কিসে নিয়ে যাবে, প্যারালাল পজিশনে নিয়ে আসবে, এটা কতক্ষণ লাগে সময়? 12 মিলিসেকেন্ড। সো তাহলে we also know the time, we know the change in flux linkage and we also know the time। তো এখন বলতেছে induced EMF এর ভ্যালু কত এটা বের করো। তো তাহলে what will be the induced EMF? change in flux divided by time taken। তো তাহলে এটা করলে পরে কত আসবে? 0 minus 1.65 into 10 to the power minus 3 divided by 12 into 10 to the power minus 3। so তাহলে that will be 0.14 volts। তো তাহলে এটা কত? 0.14 ভোল্টেজ। অলরাইট, তো তাহলে এটা হবে আমাদের 1 এর বি এর অ্যানসার। এখানে বেসিক্যালি মাইনাস যদি কারো অ্যানসার বের করো যে মাইনাস দাও, তো তাহলে ওটা আরো অ্যাকিউরেট হবে। কেন? বিকজ আমাদের ইএমএফ ইজ ইকুয়াল টু কি, চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ ডিভাইডেড বাই টাইম। তাহলে ফ্লাক্স লিংকেজের চেঞ্জটা কত? ফাইনালি হইছে 0, যে প্যারালেলে তো পরে নিয়ে আসছে, আগে তো পারপেন্ডিকুলার ছিল। তো তাহলে 0 minus 1.65 into 10 to the power minus 3 divided by 12 millisecond, that is 12 into 10 to the power minus 3। তো তাহলে এখান থেকে ফাইনালি আমাদের কত আসে? 0 minus 0.14
14 ভোল্ট। তো তাহলে মাইনাস দিলে আরো অ্যাকিউরেট, বিকজ বইয়ে আগে ওয়ার্ক এক্সাম্পলে তারা মাইনাস এরকম ক্যালকুলেশন করে দেখাইছিল, তাই না রায়হান? আমরা বইয়ের মধ্যে ওয়ার্ক এক্সাম্পলে দেখছিলাম না, ওরা যে নেগেটিভ অ্যান্সার বের করছিল। হয়ে গেল। জি স্যার। এই যে ইএমএফটা তারা এই যে নেগেটিভ দিছিল। তো তাহলে ওরকম আমরা ফাইনালি নেগেটিভটা ওদের মতো ইন্ট্রোডিউস করে রাখলাম বা দিয়ে রাখলাম, তাহলে যেন আমরা সেফ সাইডে থাকি। মাইনাস দিলে কিন্তু আর মার্কস কাটবে না। ওকে, এখন কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে খেয়াল করো। The graph shown in figure D is a graph of measurements induced EMF against time as a magnet is dropped through a coil of wire। যে একটা ম্যাগনেটকে কয়েল অফ ওয়্যারের ভিতর থেকে ফেলে দিলে পরে এরকম একটা গ্রাফের শেপ পাওয়া যায়, যে টাইম 0 সময় ভোল্টেজ হলো 50 এর কাছাকাছি এরকম কিছু একটা, দেন ভোল্টেজ অর ইএমএফ ইনডিউসড ইজ ইনক্রিজিং, ম্যাক্সিমামে যায় দেন ডিক্রিজ করে, দেন এরকম একটা টাইমে 0 তে আসলো, দেন ইএমএফ এর ডিরেকশনটা চেঞ্জ হয়ে নেগেটিভ ডিরেকশনে গেল। আচ্ছা, একটা ব্যাপার, এটা আমরা এই যে এই কোশ্চেনটা, এই যে এক্সাম প্র্যাকটিসের এই কোশ্চেনটা আরো ডিটেইল ওয়েতে বলবো। এই ব্যাপারটা এক্সাম প্র্যাকটিসের এই কোশ্চেনটা আমরা এই চেক পয়েন্ট কোশ্চেনের সাথে ডিসকাস করে ফেলবো। ওকে, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ওভার হিয়ার। ফার্স্ট এখানের মধ্যে আমরা এক্সপ্লেনেশনটা বলি। এক্সপ্লেনেশনটা কি দেখো, প্রথমে যখন নাকি তুমি ম্যাগনেটটাকে জাস্ট ড্রপ করলা, তখন তার ইনিশিয়াল ভেলোসিটিটা কত? ম্যাগনেটের 0 না? the initial velocity of the magnet is 0 when it is just dropped. all right, so তাহলে ওইটা প্রথমে 0, ভালো কথা। এখন রায়হান আমাকে একটা জিনিস কি বলতে পারবা, যে ইএমএফ ভার্সেস টাইম গ্রাফের এরিয়া আমাকে কি দিবে? ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ। এক্সেলেন্ট, ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ দিবে। তো তাহলে দেখো ম্যাগনেটটা তো আমাদের চেঞ্জ করতেছি না, যেই ম্যাগনেটটা উপর দিয়ে এন্টার করতেছে ওই ম্যাগনেটটাই তো নিচে দিয়ে নামতেছে। তো তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজের ভ্যালু, যে নাম্বার অফ টার্নস হলো ফিক্সড, ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ও ফিক্সড, এরিয়া থ্রু হুইচ ইট উইল ট্রাভেল, এরিয়াটাও তো চেঞ্জ হচ্ছে না। তো তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজটা হলো ফিক্সড। ওকে, তো তাহলে উপর থেকে যে ম্যাগনেটটা এই পজিশন থেকে সেন্টার অফ দা কয়েল আসতে সময় যতটুকু ফ্লাক্স লিংকেজ হবে, এই সেন্টার অফ দা কয়েল থেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসটেন্স এখন নিচে নামতে কি করবে? ফ্লাক্স লিংকেজের ভ্যালুটা কি কোনো দিক দিয়ে চেঞ্জ হবে? ফ্লাক্স লিংকেজ কিন্তু কি থাকবে? সেম থাকবে। বাট সামথিং ইজ চেঞ্জিং ওভার হিয়ার। হোয়াট ইজ চেঞ্জিং? ফ্লাক্স লিংকেজের ভ্যালু, যে টোটাল ফ্লাক্স লিংকেজের ভ্যালু হলো ফিক্সড, কিন্তু এই পজিশন থেকে আমি পজিশন গুলোর নাম দেই। হ্যাঁ, দিস ইজ পজিশন 1, দিস ইজ পজিশন 2, দিস ইজ পজিশন 3। এখন দেখো রায়হান, যে পজিশন 1 থেকে পজিশন 2 তে আসতে বেশি সময় লাগবে নাকি পজিশন 2 থেকে পজিশন 3 তে যাইতে বেশি সময় লাগবে? পজিশন 2 থেকে 3 তে যেতে বেশি সময় লাগে, কারণ এখানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, তো ভেলোসিটি বেড়ে যাবে। তো ভেলোসিটি বেড়ে গেলে তাহলে সময় বেশি লাগলো? না না, 1 থেকে 2 তে বেশি টাইম লাগবে। সরি, ভুল বলছি। ভেরি গুড। 1 থেকে 2 তে সময় লাগবে বেশি, আর 2 থেকে 3 তে সময় লাগবে কম। কেন? বিকজ এইখানে তো প্রথমে ইনিশিয়াল ভেলোসিটিটা 0 ছিল। তো 0 থেকে তার জার্নিটা শুরু করে অ্যাসেলারেট করতে করতে ভেলোসিটি গেইন করতে করতেই তো তার অনেক সময় চলে যাবে। তো তাহলে পরে কি হবে? পজিশন 1 থেকে পজিশন 2 তে যাইতে সময়টা লাগবে বেশি। তো সেম চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ। ওকে রায়হান, সেম চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ, কিন্তু টাইমের ভ্যালুটা বেশি। আর এখানে সেম চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ কিন্তু টাইমের ভ্যালুটা কম। তো তাহলে কোন সময় বেশি ইএমএফ জেনারেট হবে, কোন সময় কম ইএমএফ জেনারেট হবে?
ফ্লাক্স লিংকেজ হলো ফিক্সড, চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ দোনোটা কেসেই কি ফিক্সড। পজিশন 1 থেকে পজিশন 2 তে যাইতে সময় লাগতেছে বেশি, তো তাহলে হ্যাঁ ওটা চেক করে দিব রায়হান, সমস্যা নাই। এটা আমি এখন সলিউশনটা করাই দেন ওটা চেক করে দেব। এখন জাস্ট কোশ্চেনটা যেগুলো করতেছে এগুলো বলো, পরে তুমি নিজেও অ্যানসার গুলো বুঝতে পারবে যে তোমার অ্যানসার ঠিক আছে নাকি না, প্লাস আমিও চেক করে দেব, প্রবলেম নাই। ওকে, তো এখন এখানের মধ্যে বলো যে এই যে চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজের ভ্যালু যদি ফিক্সড থাকে, তো এখন সময় যদি বেশি নেয় তো তাহলে ইএমএফটা কি হবে, বেশি জেনারেট হবে নাকি কম? ইএমএফ বেশি সময় নিলে ইএমএফ কম জেনারেট হবে। ভেরি গুড। কেন? বিকজ নিউমারেটর হলো ফিক্সড, ডেনোমিনেটর বড় হইলে ফাইনাল অ্যান্সার ছোট আসবে, যে বড় একটা নাম্বার দিয়ে ডিভাইড করতেছো। সো নরমাল একটা ব্যাপার যে ভাইয়া তোমার ভয়েস অনেক আটকাচ্ছে, একটু করতেছে। কি হয়েছে বুঝি নাই। ফারহান কি বলছো আরেকবার বলো, বুঝি নাই আমি। হ্যাঁ তোমার ভয়েসটা কেটে কেটে আসতেছে, এটা বলছিল। ও আচ্ছা, মানে আসলে হইতেছে আর কি, ভয়েসটা কেটে কেটে আসতেছে। অ্যাকচুয়ালি এখন মোবাইল ডেটা দিয়ে চালানো হইতেছে, কিসের জন্য যে এই টাইমে ইন্টারনেট এমনিতে ওয়াইফাইটা স্লো হয়ে থাকে, তো এটার জন্য মোবাইল ডেটা দিয়ে ওরকম হটস্পট দিয়ে চালানো হইতেছে। এখনো কি কেটে কেটে আসতেছে নাকি? স্পিড তো এত বেশি কমও দেখাইতেছে না, স্পিড তো 2.5 মেগাবাইটের উপরে দেখাইতেছে পার সেকেন্ডে। ভাই হালকা কাইটা আসতেছে, কাইটা আসতেছে ভাই। লেট মি সি, তো তাহলে কি করা যায়? তো তাহলে ফোনে যেটা চেক করতেছিলাম, কি বলে, ফেসবুকে কমেন্ট চেক করতেছিলাম, ফোনটা তাহলে এখন অফ রাখছি। তো এখন দেখি এখানের মধ্যে বাকি দুইটা যে পিসিতে আর আইপ্যাডে এখন স্পিড পায় নাকি। আচ্ছা, তো তাহলে এখন আমরা যেই ব্যাপারটা বলতেছিলাম এই জিনিসটা একটু খেয়াল করো, যে ফার্স্টে রায়হান যে অ্যানসারটা দিলা কি হবে, পজিশন 1 থেকে পজিশন 2 তে যেতে সময় লাগবে বেশি, so for the same change in flux linkage the EMF induced will be less. In the same way we can explain the later part which is পজিশন 2 থেকে পজিশন 3 তে যাইতে সময় লাগবে কি কম, তো কম সময় লাগতেছে কিন্তু চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজটা হলো ফিক্সড, সো তাহলে এখানে ইএমএফ কি হবে, বেশি জেনারেট হবে, তাই না রায়হান? জি স্যার। আচ্ছা, তো এখন এই একটা ব্যাপার গেল, এটা দিয়ে আমরা ইএমএফ এর ব্যাপারটা ক্লিয়ার আউট করে রাখলাম। খেয়াল করো, দেখো এই যে পজিটিভ পোরশনটায় ইএমএফ এর ভ্যালু, ম্যাক্সিমাম ইএমএফ এর ভ্যালু যতটুকু না আছে, নেগেটিভ পোরশনে ম্যাক্সিমাম ইএমএফটা কি আরো বড়। তো what is the reasoning? For the same change in flux linkage, if the time taken is greater, the EMF will be less. If the time taken is less, the EMF will be more. তো এইভাবে করে একটা ব্যাপার এক্সপ্লেন করলাম। দেন এইখানের জন্য আমরা আরেকটা ব্যাপার তো একদম ভিজিবল, এটা পুরো চোখেই দেখা যাইতেছে, যে উপর থেকে মিড পয়েন্ট পর্যন্ত আসতে সময় লাগছে বেশি, মিড পয়েন্ট থেকে নিচে নামতে সময় লাগছে কম। এন্ড কেন এটা হয়েছে, এটার তো ভেলোসিটি রিলেটেড এক্সপ্লেনেশন আমরা অলরেডি বলেই আসছি। ইএমএফ এর এক্সপ্লেনেশন দিতে সময়ে আমরা এই টাইমের এক্সপ্লেনেশনটা বলে নিছি, তাই না? তো তাহলে এইগুলা দিয়ে বেসিক্যালি আমাদের কি করা লাগবে, উই উইল হ্যাভ টু এক্সপ্লেন যে এই ব্যাপারটা কেন হচ্ছে, যে এই পোরশনে যে পজিটিভ রিজিয়নে সময় লাগতেছে বেশি, নেগেটিভ রিজিয়নে সময় লাগতেছে কম, পজিটিভ রিজিয়নে ইএমএফ এর ভ্যালুটা কম, নেগেটিভ রিজিয়নে ইএমএফ এর ভ্যালুটা বেশি। এন্ড ওভারঅল এরিয়া আন্ডার দা গ্রাফ আমাদেরকে কি দিবে, এরিয়া আন্ডার দা গ্রাফ আমাদেরকে
চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ দিবে। সো তাহলে পজিটিভ রিজিয়নে যে এরিয়া, নেগেটিভ রিজিয়নের এরিয়াটা কি হবে? সেম হবে। জাস্ট নেগেটিভ রিজিয়নে টাইমটা কম, তো তাহলে তার হাইটটা হলো বেশি। ওকে, যে এখানে কি উইডথ হলো কম, সো তাহলে হাইটটা বেশি। সো ওভারঅল পজিটিভ রিজিয়ন আর নেগেটিভ রিজিয়নের এরিয়াটা কি রাখতেছে? সেম রাখতেছে। ব্যাপারটা বুঝতে পারতেছো কি বললাম রায়হান? জি স্যার, বুঝছি। আচ্ছা, তো তাহলে এই রিলেটেড আমরা কয়টা কথা বলে রাখলাম, বিকজ আমাদের এই চেক পয়েন্ট কোশ্চেনের জন্য এটা আমাদের কাজে আসতে পারে। ওকে, এখন বলতেছে কি ফার্স্টে use the graph to describe how the induced EMF varies over time। যে induced EMF এর ভ্যালুটা আমাদের টাইমের সাথে সাথে কিভাবে ভ্যারি করতেছে এটা বলতে বলছে। তো এখন এখানে মধ্যে দেখো যে ফার্স্টে ফর 0 to 1 পয়েন্ট সামথিং, এটা 1 পয়েন্ট কত হইতে পারে? 0.12 সেকেন্ড বেসিক্যালি। তো 0.12 সেকেন্ড পর্যন্ত পজিটিভ রিজিয়নে আছে এন্ড ইএমএফ এর ভ্যালুটা রিলেটিভলি কম টু হোয়াট? নেগেটিভ রিজিয়নে ইএমএফ এর ভ্যালুটা বেশি, তাই না? নেগেটিভ এজে নেগেটিভ ম্যাক্সিমামটা কত? -400, আর পজিটিভ ম্যাক্সিমামটা কত? 300 এর মতো। সো তাহলে নেগেটিভ রিজিয়নে কি ইএমএফটা বেশি ইনডিউস হইছে। তো ফার্স্টে কি বলবো? ইএমএফ ইনডিউসড এর ভ্যালু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ম্যাক্সিমাম হইছে, দেন কমে 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 জিরো হইলো। তো জিরো হইলো কেন? বিকজ ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। যে আগে ম্যাগনেটটা কি করতেছিল? উপর থেকে ভিতরের দিকে এন্টার করার ট্রাই করতেছিল, এখন সে কি করতেছে? ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে যাওয়ার ট্রাই করতেছে। সো তাহলে ডিরেকশন অফ কাটিং দ্য ফ্লাক্স চেঞ্জ হয়ে গেছে দেখে আমাদের ইএমএফ ইন্ডাকশনের ডিরেকশনটাও কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। যে নাম্বার অফ ফ্লাক্স লিংকেজ কাটিং এর মধ্যে একটা কি আসছে? চেঞ্জ আসছে। তো এখন এখানে তার অ্যানসারে কি বলছে? লেটস সি। The induced EMF rises to a maximum at approximately 250 millivolt। আচ্ছা, সো তাহলে ম্যাক্সিমাম এর ওটা 250 millivolt এর মতো ছিল। As the magnet enters the coil and reaches full flux linkage, যে ম্যাক্সিমাম ফ্লাক্স লিংকেজ রিচ করার পর তখন কি হয়েছে? ম্যাক্সিমাম ইএমএফ হয়েছে। এখন বলতেছে as the magnet continues to fall, the magnetic field start to leave the coil। তো তাহলে ফ্লাক্স লিংকেজের ভ্যালুটা কি হবে? এখন কমে যাবে। তো আগে ফ্লাক্স লিংকেজ ছিল বেশি, এখন ফ্লাক্স লিংকেজ হচ্ছে কম। সো তাহলে ইএমএফ ইন্ডাকশনের ভ্যালুটা কি হবে? নেগেটিভ হবে। সো তাহলে ওই কথাটা বলবে যে so the induced EMF is in the opposite direction with a peak at approximately 400 millivolt। ওই যে নেগেটিভ ম্যাক্সিমাম বললাম না, 400 millivolt। তো এরকম হায়ার দেন প্রিভিয়াসলি, যে এন্টার করতে সময়, যে উপর থেকে নিচে নামতে সময়, দ্যাট ইজ উপর থেকে সেন্টার পজিশনে আসতে সময় ম্যাক্সিমাম হলো 250, আর সেন্টার পজিশন থেকে নিচে নামতে সময় ম্যাক্সিমাম হলো নেগেটিভ 400। সো তাহলে নিচের পোরশনে কেন বেশি? বিকজ গ্র্যাভিটি কনস্ট্যান্টলি কি করতেছে? ম্যাগনেটের স্পিডটাকে ইনক্রিজ করতেছে। তো তাহলে টাইমটা লাগবে কম। তো টাইম যদি কম লাগে, সো তাহলে রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ হচ্ছে বেশি। যে ফর দ্য সেম ফ্লাক্স লিংকেজ যদি সময় কম লাগে, তো তাহলে ইএমএফ বেশি ইনডিউস হবে, আর ফর দ্য সেম ফ্লাক্স লিংকেজ যদি সময় বেশি লাগে, সো তাহলে কম ইএমএফ ইনডিউস হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা, এরপর আমরা দেখি বি নাম্বারে কি বলতেছে। If the coil were connected in series with the light bulb, explain how the current through the bulb would change over time। যে কারেন্টটা কিভাবে চেঞ্জ হবে? একবার বাড়বে, একবার ম্যাক্সিমাম হবে, দেন আবার কমে কমে জিরোতে নামবে, দেন নেগেটিভ ডিরেকশনে বাড়বে, দেন নেগেটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম হয়ে আবার জিরোতে আসবে, এরকম অল্টারনেটিং কারেন্ট না? তো তাহলে কমন টাইপের, যে যখন কারেন্ট ম্যাক্সিমাম হবে তখন কি হবে? the bulb will glow the brightest। যে তখন কি হবে? বাল্বের ব্রাইটনেস সবচেয়ে বেশি হবে। সো কি বলতেছে দেখো, the induced EMF would drive a current through the bulb first in one direction and then in the opposite direction, because EMF is
being induced in two direction, তো তাহলে কারেন্টটাও কি হবে ওইরকম ইএমএফ যেদিকে যাবে ওইদিকে কারেন্টকে ফ্লো করাবে। এখন বলতেছে if this resulted in a high enough current for it to be bright enough to light the bulb, যে কারেন্টটা যদি হাই এনাফ হয় সো তাহলে তখন লাইটটা কি করবে, গ্লো করবে। It would look like a brief flash lasting perhaps 0.2 seconds followed by another brighter flash shortly after the same duration, যে কি বলে slightly shorter duration, যে ফার্স্টে এই যে পজিটিভ ম্যাক্সিমামটা, এই যে পজিটিভ ম্যাক্সিমামটা হইলো, দেন আরেকটু টাইম পরে আবার নেগেটিভ ম্যাক্সিমামের সময় আবার একটা ব্রাইট ফ্ল্যাশ দিবে, দেন আবার একটা সার্টেন টাইম পর পজিটিভ ডিরেকশনে ম্যাক্সিমামের জন্য একটা ব্রাইট ফ্ল্যাশ দিবে, এরপর আবার নেগেটিভ ডিরেকশনে ম্যাক্সিমামের জন্য আবার কি দিবে, একটা ব্রাইট ফ্ল্যাশ দিবে। ওকে, তো তাহলে এইটা ছিল আমাদের চেক পয়েন্ট কোশ্চেনের অ্যানসার গুলা, যে কোশ্চেন 1 এন্ড 2 এই দুইটা কোশ্চেনে ছিল শুধু জেনারেটিং ইলেকট্রিসিটির চেক পয়েন্ট কোশ্চেনের মধ্যে। ওকে, এখন এক্সাম প্র্যাকটিস। এক্সাম প্র্যাকটিসের এখানের মধ্যে কি বলতেছে 6C এক্সাম প্র্যাকটিস, যে ফিল্ডের আমাদের তিনটা জিনিস, 6A ছিল ফার্স্টে ইলেকট্রিক ফিল্ড, 6B ছিল ক্যাপাসিটর, আর 6C হলো ম্যাগনেটিক ফিল্ড। তো এখন এখানের মধ্যে খেয়াল করি আমরা, কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, which of these is the correct SI unit for magnetic field strength? magnetic field strength এর ইউনিট কি, টেসলা। এরপর কি বলতেছে নাম্বার 2 তে, a beam of electrons carries 100 billion electrons, তো 100 বিলিয়ন, বিলিয়ন মানে কত, 10 to the power 9, তো 100 বিলিয়নটা ইলেকট্রন, তো তাহলে this is the number of electron, আর একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 into 10 to the power minus 19, সো তাহলে 100 বিলিয়নটা ইলেকট্রনের চার্জ কত হবে ওইটা আমরা বের করতে পারবো, এটা আমরা করব এই ক্যালকুলেশনে, দেখতেছি। এখন কি বলতেছে 18 সেন্টিমিটার পার সেকেন্ড, সো তাহলে ভেলোসিটি হলো কত, 18 সেন্টিমিটার পার সেকেন্ড। The beam enters a magnetic field of 40 millitesla, so তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ হলো মিলিটেসলাতে দেওয়া আছে, এন্ড বললো রাইট অ্যাঙ্গেলে এন্টার করতেছে, সো তাহলে সাইন থিটা নিয়ে আমাদের এত বেশি ওয়ারি করার দরকার নাই, বিকজ অলরেডি বলে দিয়েছে যে 90 ডিগ্রিতে এন্টার করতেছে ফিল্ডের মধ্যে। এখন বলতেছে হাউ মাচ ফোর্স ডাজ ইচ ইলেকট্রন ফিল, যে একটা ইলেকট্রন কতটুকু ফোর্স ফিল করতেছে। তো তাহলে তুমি দুই ভাবে ক্যালকুলেশনটা এনকাউন্টার করতে পারো, ডিল করতে পারো। হোয়াট ইউ ক্যান ডু, ফার্স্ট অফ অল একটা সিঙ্গেল চার্জ পার্টিকেলের জন্য ফোর্সের ফর্মুলা কি ছিল, F equal to BQV, B is the field strength which is 40 into 10 to the power minus 3, Q is the charge of the charged particle which is 1.6 into 10 to the power minus 19 multiplied by the velocity 18 centimeter per second, তো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য multiplied by 10 to the power minus 2 or divided by 100, basically what you can do। তো এটা করলে পরে কি পাবা, ফোর্সের ভ্যালুটা পেয়ে যাবা। ইদার এইভাবে করতে পারো, অর 100 বিলিয়নটা ফার্স্টে মাল্টিপ্লাই করলা, তো তাহলে এটা কি পাবা, টোটাল ফোর্স, যে 100 বিলিয়নটা ইলেকট্রনের উপরে কতটুকু ফোর্স দিতেছে ওইটা বের করলা, দেন একটা ইলেকট্রনের জন্য ফোর্স বের করতে হলে কি করবা, আবার 100 বিলিয়ন দিয়ে ডিভাইড দিবা। তো তাহলে একবার মাল্টিপ্লাই করা একবার ডিভাইড করা, দুইবার আমাদের এরকম কাজটা না করে ডিরেক্টলি এরকম ফর্মুলা দিয়ে কি করে ফেলা যায়, বের করে ফেলা যায়। তো এখন এইগুলা মাল্টিপ্লাই করলে পরে ফাইনালি কত আসে রায়হান? ওয়ান 1.5 into 10 to the power minus 10 নিউটন আসছে। আচ্ছা, 1.15 into 10 to the power minus 10 নিউটন which is D। 1.5 জাস্ট 1.5 আসে, 1.5 না এসে 1.5 এরকম। 1.15 আমি ভুল লেখ বলছিলাম আর কি। আচ্ছা,
সো 1.15 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 নাকি? মাইনাস 10 তো জি আসার স্যার। কথা না, এইখানেই তো অলরেডি মাইনাস 19 আছে। দেখো তো ক্যালকুলেটর আরেকবার ভালো মতো বসায় কত হয়। ভাইয়া 21 মাইনাস মাইনাস 21 21। আসে। জি ভাই। তো তাহলে এ হবে আমাদের অ্যান্সার। দেখি অ্যান্সারে কি দেওয়া। আচ্ছা ওরা ডি দিছে। ফার্স্ট এর কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হলো সি, আর এখন কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার ওরা ডি দিছে। আচ্ছা দেখি। A beam of electrons carry এতগুলো ইলেকট্রন 18 সেন্টিমিটার পার সেকেন্ড স্পিডে নিয়ে যায়। The beam enters a magnetic field of 40 millitesla at right angles to the field. How much force does each electron feel? ভাইয়া ভাইয়া ফার্স্টে আমার এ 1.6 আসছিল, বাট ইনটু অ্যান্সারের কি না 100 বিলিয়ন মাল্টিপ্লাই করছিল। ওই তো 100 এটা ওরা মাল্টিপ্লাই 100 কেন বিলিয়নটা করছে? মাল্টিপ্লাই এখানের করেছিল। মধ্যে তো ওরা ইচ ইলেকট্রনের কথা বলছে। দাও তো দেখি। F equal to BQV, তো তাহলে পরে তো প্রত্যেকটা ইলেকট্রন তো ইন্ডিভিজুয়ালি ওরকম ফোর্সটা ফিল করার কথা, যতগুলো ইলেকট্রনই যাক। আচ্ছা এটার অ্যান্সারটা আমি আরেকবার চেক করে দেন তোমাদেরকে বলবো নি। ওকে, এটার অ্যান্সার এটা একটা কোশ্চেন পেপার থেকে নেওয়া, তো তাহলে ওই কোশ্চেন পেপারের সাথে আমি একটু ম্যাচ করে দেখবো যে অ্যাকচুয়ালি অ্যান্সার আমাদের কোনটা হবে। ওকে, যে অ্যান্সারে দেওয়া ডি, কিন্তু আমাদের তো একটা ইলেকট্রনের জন্য বের করলে পরে এ আসে। ঠিক আছে, তো তাহলে এই কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সারটা আমরা এরকম চেক করে দেন তোমাদেরকে বলবো। আচ্ছা এখন কোশ্চেন নাম্বার 3 এর জন্য কি বলতেছে খেয়াল করো। When a magnet is moved into a coil of 50 turns, the 50টা নাম্বার অফ টার্ন আছে at 0.12 মিটার পার সেকেন্ড, আর ইএমএফ জেনারেট করা হলো 3.6 ভোল্ট, what will be the EMF generated when the magnet is removed from the coil at 0.48 meter per second? যে 0.12 মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে পরে কি করে, 0.12 মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে পরে 3.6 ভোল্ট। তো এখন ইনটু দা কয়েল আসতেছে, ব্যাপারটা খেয়াল করে, এখানে ইনটু এন্ড আউট দুইটা ব্যাপার কিন্তু আলাদা। ইনটু দা কয়েল আনলে পরে পজিটিভ ইএমএফ, পজিটিভ কত, পজিটিভ 3.6। এখন বলতেছে বের করে নিয়ে গেলে যে রিমুভ ফ্রম দা কয়েল, তো ইনটু দা কয়েল আসলে যদি পজিটিভ হয় সো তাহলে রিমুভ ফ্রম দা কয়েল করলে পরে কি হবে, নেগেটিভ হবে না? বলো তো রায়হান। জি স্যার। তো তাহলে ইনটু দা কয়েল হলে পরে পজিটিভ যদি হয় তো তার মানে রিমুভ ফ্রম দা কয়েল করলে পরে নেগেটিভ হবে, বিকজ ফ্লাক্স লিংকেজের ভ্যালু কমে যাচ্ছে। আচ্ছা, আর ভেলোসিটিটা কত টাইমস হইতেছে দেখো তো, আগে ছিল 0.12, এখন ভেলোসিটি হলো 0.48, সো তাহলে the velocity is 4 times larger than the previous one। তো তাহলে ইএমএফ ও কি হবে, আগের থেকে 4 টাইমস বেশি হবে, কিন্তু ভ্যালুটা হবে কি নেগেটিভ।
ভেলোসিটি 4 টাইমস বাড়ছে মানে ইএমএফ ও 4 টাইমস বাড়বে, কিন্তু সিন্স ইট ইজ নাও বিং রিমুভড ফ্রম দা কয়েল, তো তাহলে এর জন্য হবে কি নেগেটিভ। তো তাহলে 3.6 এর 4 টাইমস কত হয় 14.4 ভোল্ট। আর এখানের মধ্যে একটা নেগেটিভ কেন আসবে? নেগেটিভটা আসবে বিকজ রিমুভ করতেছে কয়েল থেকে। এখানের জন্য অ্যানসারটা কি দিছে 0. এখানে অ্যানসারে তাহলে উল্টা পাল্টা করছে, বুঝছো? এক্সাম প্র্যাকটিসে এখানের মধ্যে এটার অ্যানসার আমার শিওরলি ওটা কোশ্চেন পেপারের ইয়েটাই নোট করা যে এখানের মধ্যে -14.4 ভোল্ট হওয়ার কথা, বুঝতে পারছো? তো তাহলে এখানে মোস্ট প্রবাবলি ওরা অ্যানসারে মেস আপ করছে, ঠিক আছে, যে এটা একদম স্পেসিফিক্যালি -14.4 ভোল্টই হবে। তো তাহলে ওইটাতে আমাদের অ্যাকচুয়ালি অ্যানসারটা লজিক্যালি কি হওয়ার কথা, এ হওয়ার কথা। তো তাহলে অ্যাকচুয়ালি ওই জিনিসটাই হবে অ্যানসার। তাও আমরা এরকম কোশ্চেন পেপারের কোশ্চেনটা চেক করে ফাইনাল কনফার্মেশন দিব। আচ্ছা, এখন কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে দেখো। কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে the diagram shows a horizontal wire which is at right angles to a magnetic field. তো এখন এই যে একটা হরাইজন্টাল ওয়্যার, এই যে হরাইজন্টাল এই ওয়্যার কি আছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে রাইট অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, তো তার মানে কি যখন নাকি ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে হোয়াট উইল হ্যাপেন, ওয়্যারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, আর এই ইউ শেপড ম্যাগনেটের মধ্যে তো ম্যাগনেটিক ফিল্ড আগে থেকেই আছে। হোয়াট উইল হ্যাপেন নাও, এই দুটা ম্যাগনেটিক ফিল্ডের ওভারল্যাপিং এর জন্য একটা ফোর্স আসবে, যে ফোর্সটা কি করবে ওয়্যারটাকে ইদার উপরে ধাক্কা দিবে আর নিচে ধাক্কা দিবে। এন্ড অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল কি হবে, ওয়্যারটাকে যেদিকে ফোর্স এক্সার্ট করবে ম্যাগনেটটা, the wire will also exert an equal amount of force but in the opposite direction on the magnet. কি বললাম, ম্যাগনেট ওয়্যারের উপর যেদিকে ফোর্স অ্যাপ্লাই করবে ওয়্যারটা ম্যাগনেটের উপর ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে, কিন্তু কোন ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে। এই এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এন্ড এই কোশ্চেনটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট বিকজ এই কোশ্চেনের সাথে কি রিলেটেড, এই কোশ্চেনের সাথে আমাদের একটা এক্সপেরিমেন্ট রিলেটেড, যে F = BIL ওই ইকুয়েশনটা তারা এরকম একটা এক্সপেরিমেন্ট দিয়ে ডিটারমাইন করছে। তো এটা কিভাবে কি হয় ওগুলা জিনিস আমরা এক্সপ্লেইন করব ইউনিট 6 এর যখন নাকি ওই এক্সপেরিমেন্ট রিলেটেড পড়ালেখাগুলো করব তখন। ওকে, তো এখন আমরা যেটা দেখতেছি এই জিনিসটা ফার্স্টে খেয়াল করে নেই কি বলতেছে। The magnetic field is produced by a horseshoe magnet, এই যে U-shaped magnetটাকে horseshoe magnet বলে, which is on a balance adjusted to read 0. তো তাহলে ম্যাচ ব্যালেন্সের উপর বসায় তোমরা যারা নাকি ল্যাবে গেছো কেউ কখনো, তোমরা এই বাটনটার নাম শুনছো, টেয়ার বাটন? রায়হান? জি ভাই শুনছি। আচ্ছা, তো তাহলে টেয়ার বাটন অ্যাকচুয়ালি কি করে, তুমি কোন মনে করো কেমিস্ট্রিতে বেসিক্যালি এগুলা তো তোমাদের রেগুলার এনকাউন্টার করার কথা, যে সাপোজ তুমি ফার্স্ট একটা বিকার নিলা, এমটি বিকার, তো এখন এমটি বিকার নিলা, এরপর ওটার মধ্যে তুমি কোন একটা লিকুইড ঢালবা, দেন দেখবা যে ওই লিকুইড কত ম্যাচ হইলো। তো তাহলে এখানের মধ্যে তোমার দুইটা কাজ করা লাগে, ইদার হোয়াট ইউ ক্যান ডু, এমটি বিকারের ম্যাচ তুমি ফার্স্টে রিডিং নিলা, নোট ডাউন করে রাখলা, লিকুইডটা ঢাললা, টোটাল ম্যাচ নোট ডাউন করে রাখলা, দেন ডিফারেন্স নিলা, দ্যাট উইল বি দা ম্যাচ অফ দা হোয়াট, দ্যাট উইল বি দা ম্যাচ অফ দা লিকুইড। অর ইউ ক্যান ডু সামথিং লাইক দিস, এমটি বিকারটা প্লেস করলা, দেন টেয়ার বাটন চাপ দিলা, অর রিসেট বাটন বেসিক্যালি। সো রিসেট বাটনটা হোয়াট ইট উইল ডু, যে বিকারের ম্যাচটাকে কি করে ফেলবে, বিকারের ম্যাচটাকে সহ কনসিডার করে রিডিং তখন 0 দেখাবে। দেন তুমি এখন যে জিনিসটা বিকারের ভিতরে প্লেস করবা জাস্ট ওইটার ম্যাচ কত ওইটা সে কি করে দিবে তোমাকে অটো, ওই তুমি যে ম্যানুয়ালি যে সাবট্রাকশনের কাজটা করতেছিলা না, এই সাবট্রাকশনের কাজটা কি করতেছে টেয়ার বাটনটা আপনা আপনি করে দিতেছে, বুঝতে পারছো? তো তাহলে এখন কি বলতেছে, যে যখন নাকি কারেন্ট 0, যে ওয়্যারের ভিতর দিয়ে যখন কোনো কি করতেছে না, কারেন্ট ফ্লো করতেছে না, তো তখন কি হবে, ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো না করলে পরে
কোনো ফোর্সও এক্সার্ট হবে না, তো তখন ওখানে আমাদের ব্যালেন্সের রিডিংটা কত দেখাচ্ছে? 0 দেখাচ্ছে। এই যে when the current in the wire is 0। তো এখন ওয়্যারের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে তখন কি হবে? তখন আমাদের কোন একটা রিডিং আসবে, ইদার পজিটিভ রিডিং অর নেগেটিভ রিডিং। কোনটা কখন হয় ওই জিনিসটা আমরা দেখব। ওকে, সো এখন এখানের জন্য কি বলতেছে দেখি। when the current is 4 ampere, তো কারেন্টের ভ্যালু যদি যখন 4 ampere তখন কি বলতেছে? the reading on the balance is 0.8 গ্রাম। তো তাহলে কারেন্ট যখন নাকি 4 ampere তখন রিডিং কত আসতেছে? 0.8 গ্রাম। এখন বলতেছে the length of the wire in the magnetic field is what? 0.05 মিটার। তো তাহলে লেন্থের ভ্যালু জানি, কারেন্টের ভ্যালু জানি। এখন বলতেছে ক্যালকুলেট দ্য এভারেজ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অ্যালং দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। তো তাহলে ওই লেন্থ অফ দ্য ওয়্যারের ভিতর দিয়ে কতটুকু ফ্লাক্স লাইন পাস করতেছে অর ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা কত, এটা বের করতে বললো। নাও ব্যাপারটা খেয়াল করো, হোয়াট ইজ হ্যাপেনিং। যে কারেন্ট যখন নাকি ফ্লো করছে কি হবে রায়হান? কারেন্ট যখন নাকি ফ্লো করছে তো তখন ওয়্যারের চারপাশে ফিল্ড আছে, হর্সু ম্যাগনেটের তো আগের থেকেই ফিল্ড আছে। তো এই দুইটা ফিল্ডের ওভারল্যাপিং এর জন্য ফোর্স এক্সার্ট করবে। তো ওয়্যারটাকে ফোর্স এক্সার্ট করছে উপরে, তো তাহলে ওয়্যার কি করবে? ম্যাগনেটের উপর ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে বাট ইন দ্য অপোজিট ডিরেকশন, দ্যাট ইজ ডাউনওয়ার্ড। তো তাহলে এই যে ম্যাগনেটটার উপরে ডাউনওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করলো, তো তখন কি হবে? ব্যালেন্সের মধ্যে রিডিংটা ইনক্রিজ করবে। যে আগে তো ম্যাগনেট সহ রিডিংটা কি দেখাইছিল? 0 দেখাইছিল। এখন 4 অ্যাম্পিয়ার কারেন্ট ওয়্যারের ভিতর দিয়ে ফ্লো করলে পরে তখন কি করতেছে? ওয়্যারটাকে উপরে ধাক্কা দিল এন্ড ওয়্যারটা ম্যাগনেটের উপর কি করছে? নিচের দিকে ফোর্স এক্সার্ট করছে, which gave us a reading of 0.8 গ্রাম। তো 0.8 গ্রাম এটাকে যদি আমরা কি করি, এই ম্যাসটাকে যদি আমরা ওয়েটে কনভার্ট করি, তো তাহলে ওখান থেকে কি পেয়ে যাব? ওয়্যারের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করছে ওই ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব না? যে ওয়্যারের উপর যতটুকু ফোর্স এক্সার্ট করা হয়েছে ততটুকু ফোর্সই তো রিঅ্যাকশন ফোর্স হিসেবে ম্যাগনেটের উপরে আসছে, যে নিউটন থার্ড ল ওয়াইজ। তো তাহলে এই ম্যাসটাকে ওয়েটে কনভার্ট করলে কত হয়? গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000, আর ম্যাস থেকে ওয়েটে নেওয়ার জন্য কি মাল্টিপ্লাইড বাই জি, দ্যাট ইজ 9.81। তো দিস ইজ দ্য ফোর্স। তো তাহলে ফোর্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম, and we know F equal to BIL। এখানে থেকে বি বের করতে বলছে, যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কত এটা বের করতে বলছে। সো তাহলে F ডিভাইডেড বাই IL। তো এই যে ফোর্স হলো এটা ডিভাইডেড বাই কারেন্ট হলো 4 অ্যাম্পিয়ার, আর লেন্থ কত? 0.05 মিটার। তো এখানে থেকে কি পেয়ে যাব? উই উইল গেট দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। অলরাইট, আচ্ছা এই মিটিং এর আর 1 মিনিটের কম টাইম আছে, নেক্সট টাই জয়েন করো, ওটার মধ্যে আমরা কন্টিনিউ করতেছি। আচ্ছা, তো তাহলে এই যে আমরা কি করে ফেললাম, ফার্স্ট অফ অল আমরা লজিকটা আরেকবার বলি, হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার। যে তোমার ওয়্যারটাকে ওরকম অবস্থায় প্লেস করে ম্যাগনেটটাকে অলরেডি আগে ম্যাস ব্যালেন্সের উপর রেখে দিছিলাম, দেন যতই রিডিং আসছিল ওটাকে আমরা সেট করে অর অ্যাডজাস্ট করে কত বানায় নিছি? 0 বানায় নিছি। তাহলে যেন আমরা কি পাই? এক্সট্রা কোন ফোর্স আসলে পরে যে নতুন কারেন্ট যদি ফ্লো করে, তো কারেন্ট ফ্লো করাতে নতুন কোন যদি ফোর্স আসে, তো তখন ওই ফোর্সটাকে যেন আমরা কি করতে পারি? বের করতে পারি। ওকে, ওই ফোর্সটাকে যেন আমরা বের করতে পারি, ওই জিনিসটাই হলো আমাদের মেইন কাজ। তো ফার্স্ট অফ অল এখন আমরা কি করব? অ্যাডজাস্ট করে 0 বানায় নিলাম, ব্যালেন্সের রিডিংটাকে 0 বানায় নিছি। এখন আমরা 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাইছি কার ভিতর দিয়ে? ওয়্যারের ভিতর দিয়ে। ওকে, আমরা 4 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো করাইলাম। তো 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলে পরে কি হইতেছে? 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করানোর পর ব্যালেন্সের রিডিংটা 0 থেকে এখন রিডিং দেখাচ্ছে 0.8 গ্রাম। তো তার মানে কি বুঝাইতেছে? তার মানে বুঝাইতেছে যে ম্যাগনেটটা ওয়্যারের কাছ থেকে একটা ডাউনওয়ার্ড ফোর্স পাইছে, যার জন্য আমাদের রিডিংটা কি করতেছে? ইনক্রিজ করতেছে।
বুঝতে পারছো? তো তাহলে এখন এখানের জন্য আমরা মেইন কাজ কি করব? এখানের জন্য আমরা মেইন কাজটা করব যে ফোর্সের ভ্যালুটা কত এটা প্রথমে বের করব। তো ফোর্সটা কি? দ্য ওয়েট অফ দ্য 0.8 গ্রাম ম্যাস। যে রিডিংটা আসতেছে ওই রিডিংটাকে আমরা কি করলাম? ফোর্সে কনভার্ট করলাম। তো তাহলে ফোর্সে কনভার্ট করার জন্য কি করতে হবে? গ্রাম থেকে কেজিতে নিতে হবে, আর ম্যাস থেকে ফোর্সে নেওয়ার জন্য ওয়েটে নেওয়ার জন্য কি করা লাগবে? 9.81 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো তাহলে ওইটা করলাম, তো ফোর্স চলে আসলো। এখন F ইকুয়াল টু BIL যে ফর্মুলা জানি, তো ওইটা দিয়ে আমরা কি করব? ম্যাগনেটিক ফ্লাক্স লিংক কি বলে ফ্লাক্স ডেনসিটি অর ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা বের করব। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? আরেকবার বুঝাবেন? আচ্ছা, তো এখন এখানের মধ্যে মেইনলি কি কি বলতেছিলাম খেয়াল করো। ফার্স্ট অফ অল আমরা জানি যে কোন একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে তার চারপাশে কি হয়? কোন একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। আর এই যে আমাদের ইউ শেপড ম্যাগনেট ওর একটা হর্সশু ম্যাগনেট, তার তো অলরেডি ম্যাগনেটিক ফিল্ড লাইন আছেই। আচ্ছা, তো তাহলে এই দুইটা ফিল্ডের ওভারল্যাপিং এর জন্য কি হবে? ওয়্যারের উপর একটা ফোর্স এক্সার্ট করা হবে। তো তাহলে ওয়্যার একটা ফোর্স পাবে। এখন ওয়্যার কোন দিকে ফোর্স পাবো এটা ডিপেন্ড করবে কারেন্টের ডিরেকশনের উপর। ওইটা নিয়ে এখন আমাদের মাথা ঘামাইতে হবে না, বিকজ ডিরেকশন রিলেটেড আমাদের কোনো কিছু বলে নাই ইনফরমেশন। তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে? বললো যে ম্যাগনেটটাকে ব্যালেন্সের উপর তুমি প্লেস করাইছো, ওয়্যারটাকে এমন একটা জায়গায় সেটও করে রাখছো, জাস্ট ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট কত? ইনিশিয়ালি দ্য কারেন্ট থ্রু দ্য কয়েল ইজ 0 or the current through the wire is 0. প্রথমে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। সো তাহলে the only reading that was on the balance was due to what? Was due to the weight or mass of the magnet. তো তখন ম্যাগনেটের ম্যাস যতই আসছিল ওটাকে অ্যাডজাস্ট করে কি করে ফেলা হয়েছে? 0 করে ফেলা হয়েছে। সো তাহলে প্রথমে রিডিং কত ছিল? 0। এখন ওয়্যারের ভিতর দিয়ে আমরা একটা কারেন্ট ফ্লো করাইলাম। ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করানোর পর রিডিংটা 0 থেকে কত হয়ে গেছে? রিডিংটা 0 থেকে হয়ে গেছে 0.8 গ্রাম। তো তাহলে 0 ছিল রিডিং, এখন 0 থেকে 0.8 গ্রাম কেন আসবে বলতো? রিডিংটা 0 থেকে চেঞ্জ হওয়ার রিজনটা কি? কারণ ডাউনওয়ার্ড একটা এক্সট্রা ফোর্স অ্যাক্ট করতেছে কারণে। ভেরি গুড। সো তাহলে ডাউনওয়ার্ড কোন একটা এক্সট্রা ফোর্স অ্যাক্ট করতেছে। তো তাহলে ডাউনওয়ার্ড কোন একটা এক্সট্রা ফোর্স কই থেকে আসবে? লজিক্যাল অ্যানসারটা কি হইতে পারে? যে অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ওয়্যারকে একটা আপওয়ার্ড ফোর্স দিছে, এন্ড অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল ওয়্যারকে যদি ম্যাগনেট উপরের দিকে ফোর্স এক্সার্ট করে, ওয়্যারটা ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে ইন দা অপোজিট ডিরেকশন। সো তাহলে ম্যাগনেটের উপরে ওয়্যার কি করছে? একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করছে। তো তাহলে এই ডাউনওয়ার্ড ফোর্সের ভ্যালুটা কত এটা আমরা কিসের থেকে পাইতে পারি? এই ডাউনওয়ার্ড ফোর্সের ভ্যালুটা কত এটা আমরা পাইতে পারি ফ্রম দা reading that we are getting in the mass balance. Reading of the mass or reading of the force কত? 0.8 গ্রাম। তো 0.8 গ্রাম এটা তো ম্যাসের রিডিং, কিন্তু আমাদের তো ফোর্সের ভ্যালু দরকার। তো তাহলে এই ম্যাসের ইকুইভ্যালেন্ট ওয়েট কত ওইটাতে আমরা কনভার্ট করে নিছি। বুঝতে পারছো? এই 0.8 গ্রাম ম্যাসের ইকুইভ্যালেন্ট ওয়েটের ভ্যালুটা কত ওখানে আমরা কনভার্ট করে নিলাম, দেন ওইটা দিয়ে আমরা বের করছি। বুঝতে পারছো? বুঝতে পারলে তো বলতে হবে, না পারলেও বলতে হবে, তাহলে যেন আমি কোন পার্টটা বুঝো না ওই জিনিসটা এক্সপ্লেইন করতে পারি। জি ভাই বুঝছি। আচ্ছা,
এখন কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 এ বলতেছে Faraday's and Lenz's laws are summarized in the list of the formula as EMF is equal to minus dn phi by dt. তো তাহলে এখন মাইনাসটা কার জন্য? মাইনাস ইজ বিকজ অফ Lenz's law. Why? Because induced EMF কি করতে চায়? The direction of the induced EMF tries to oppose the cause of the induction. তো তাহলে এর জন্য ডিরেকশনটা উল্টা ডিরেকশনে সে অ্যাপ্লাই করে, এর জন্য নেগেটিভটা। আর n phi, what is the meaning of this n phi? This is the flux linkage, তাই না? Phi is the flux and n multiplied with that gives us the flux linkage, যে একটা সার্টেন এরিয়ার ভিতরে কতগুলা ম্যাগনেটিক ফিল্ড লাইন ইন্টারসেপ্ট করতেছে অর ওই জায়গার মধ্যে এক্সিস্ট করতেছে অর ইন্টারঅ্যাক্ট করতেছে, ওই জিনিসটা পাচ্ছি। ওকে, তো তাহলে তারা এখানের মধ্যে অ্যানসারে কি বলতেছে, লেটস সি। যে ফার্স্ট এর এটা কি n5 হলো ফ্লাক্স লিংকেজ, আর বি নাম্বারে মাইনাসটা কেন? বিকজ অফ লেনজেস ল ডিউ টু কনজারভেশন অফ এনার্জি। ওয়াই? যে ইনডিউসড কারেন্ট অর ইএমএফ ডিরেকশন অপোজ দ্য চেঞ্জ দ্যাট প্রোডিউসড ইট, অর যে রিজনে ইন্ডাকশন হয়েছে ওই রিজনটাকে সে কি করে, ওই রিজনটাকে সে অপোজ করে। ওকে, তো তাহলে এই জিনিসটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার। আচ্ছা, কথা কি এখনো কেটে কেটে আসতেছে রায়হান? জি ভাইয়া, কেটে কেটে এরকম হইলে পরে তো সমস্যা। আচ্ছা দাঁড়া দেখি, আমি নরমাল ওয়াইফাই কানেক্ট করে দেখি কি হয়। আচ্ছা, তো এখন নরমাল ওয়াইফাই তে কানেক্ট করলাম, লেটস সি কোনো ভালো ডিফারেন্স আসে নাকি। আসলে তো ভালো। এখন আমরা দেখি এর পরের কোশ্চেনটা এক্সপ্লেইন করতে নেই, তো তখন বুঝতে পারবো যে কথা কি আগের থেকে বেটার হয়েছে নাকি না। ওকে, স্পিডের তো ভেরিয়েশন দেখি না, স্পিড তো দুটোটাতে একই দেখায়। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে, a vinyl disc is used to store music। এই যে এই ভিনাইল ডিস্কের মধ্যে কি করে, মিউজিক স্টোর করে রাখে। এই যে স্টাইলাসটা, এই যে স্টাইলাসটা এই এটার উপরে এমন এরকম আপ এন্ড ডাউন এরকম কতগুলো গ্রুভ মার্ক থাকে, বুঝছো? এরকম আপ এন্ড ডাউন কতগুলি গ্রুভ মার্ক থাকে। তো স্টাইলাসটা ওই একটা জায়গায় তুমি ফিক্স রাখবা, দেন ভিনাইল ডিস্কটাই কি করতে থাকবে, আপনা আপনি রোটেট করতে থাকবে। সো হোয়াট উইল হ্যাপেন, তখন ওই স্টাইলাসটা গ্রুভ যদি ওরকম বাম্প গুলাতে ফেস করে, সো তখন স্টাইলাস ইদার উপরে উঠবে আর নিচে নামবে, যখন যেভাবে করে বাম্প গুলি পজিশন করা আর কি। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, when the disc is played a stylus or needle moves along with groove in the disc. The disc rotates and bumps into the groove, cause the stylus to vibrate। যেটা বললাম যে স্টাইলাসটা এরকম বাম্পি or উঁচা নিচে এরকম রিজিয়ন পাইলে পরে তখন কি করতেছে, এরকম উপরে নিচে নামতেছে। বুঝতে পারছো? এখন সামথিং ইন্টারেস্টিং ইজ হ্যাপেনিং। হোয়াট ইজ হ্যাপেনিং? এইখানে there is a stationary coil of wire, আর স্টাইলাসের সাথে কি কানেক্ট করা, স্টাইলাসের সাথে একটা ম্যাগনেট কানেক্ট করা। সো তাহলে কয়েল হলো স্টেশনারি, আর স্টাইলাসটা যদি ভাইব্রেট করে, স্টাইলাসের সাথে কানেক্ট করা ম্যাগনেটটাও কি করবে, ভাইব্রেট করবে না বলো তো ফারহান? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে এই যে স্টাইলাসটা ভাইব্রেট করলে পরে তখন তার সাথে কানেক্ট করা ম্যাগনেটটাও ভাইব্রেট করবে,
তো এখন ম্যাগনেট মুভ করতেছে আর একটা কয়েল ফিক্সড আছে, সো হোয়াট উইল হ্যাপেন, দেয়ার ইজ আ রিলেটিভ মোশন বিটুইন দ্য কয়েল এন্ড দ্য ম্যাগনেট। তো তাহলে এরকম কয়েল আর ম্যাগনেটের মধ্যে রিলেটিভ মোশন থাকলে তখন কি হবে, ফিল্ড লাইন কাট হবে না, যে ফ্লাক্স লিংকেজ হবে না। জি ভাইয়া। তো তাহলে ফ্লাক্স লিংকেজ হলে কি হয়, ইএমএফ ইনডিউস হয়। তো তাহলে ওই ব্যাপারটা এখানের মধ্যে আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞাসা করবে, দেখি আমরা কি বলতেছে। The stylus is attached to a small magnet, যেটা মাত্র আমরা বললাম অলরেডি, which is near to a coil of wire. When the stylus vibrates, there is a potential difference across the terminals of the coil. আমরা আগে থেকে এক্সপেক্ট করছিলাম কেমন টাইপের কোশ্চেন তারা করতে পারে এই রিলেটেড। তো এখন কি বলতেছে, এ নাম্বারে এক্সপ্লেইন দ্য অরিজিন অফ দিস পটেনশিয়াল ডিফারেন্স, যে পটেনশিয়াল ডিফারেন্সটা কিভাবে আসতেছে। তো অরিজিন আমরা অলরেডি বলছি, এক্সপ্লেনেশন দেখি তারা কি বলে। এই যে রেফারেন্স টু ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ, কিভাবে, as the stylus vibrates the magnet vibrates, as the magnet vibrates field changes through the coil. তো তাহলে this induces an EMF or this is the origin for the potential difference, ঠিক আছে। তো that is 6a। এখন 6 এর b তে কি বলতেছে, the potential difference is then amplified, যে পটেনশিয়াল ডিফারেন্সটাকে এরপরে আরো কি করে, বাড়ায়, কিভাবে, and sent to a loudspeaker, যে পটেনশিয়াল ডিফারেন্স যতটুকুই না ক্রিয়েট করছে ওটাকে আরো কি করবে, অ্যামপ্লিফিকেশন করে আরো বাড়ায় নিবে, যে অ্যামপ্লিটিউডটা বাড়াবে, দেন ওটাকে কি করবে, লাউড স্পিকারে প্লে করবে যেন সাউন্ডটা বেশি আসে, লাউডনেসটা বাড়ে। লং প্লেইং ভিনাইল ডিস্ক, এলপিস, লং প্লেইং, তো তাহলে এলপি দিয়ে লং প্লেইং বুঝায়, have to be rotated at 33 revolutions per minute। তো তাহলে 33 টা রেভলিউশন পার মিনিট। তো তাহলে এখানে থেকে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির একটা কাজ আছে, এই যে অলরেডি বলেই দিচ্ছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত এটা বের করতে। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কভার ডিভাইডেড বাই টাইম টেকেন। তো এখন 33 টা রোটেশন, একটা রোটেশনে 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল, আর টাইম হলো 1 মিনিট। তো মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য ডিভাইডেড বাই কি বলে মাল্টিপ্লাইড বাই 60। সো তাহলে 33 ইনটু 2 পাই ডিভাইডেড বাই 60। তো এটা করলে পরে হোয়াট উই উইল গেট দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য লং প্লেইং ভিনাইল ডিস্ক। এখন বলতেছে B2 তে, as the stylus moves towards the center of the LP, যে স্টাইলাসটা যত সেন্টারের দিকে আসে তখন কি হয়, the encoded bumps must be fitted with a shorter length of grooves। তো তাহলে তখন এনকোডেড বাম্প গুলো তখন কি হয়ে যায়, তখন আরো এনকোডেড বাম্প গুলি তখন আরো কি হয়ে যায়, তারা অল্প একটু ভলিউমের মধ্যে বাম্প গুলা বেশি নেয়। তাহলে যেন হোয়াট দে ডু, তারা কি করতেছে, তারা অল্প জায়গায় বেশি বাম্প দিয়ে দে আর মেইনটেইনিং সামথিং। কি মেইনটেইন করতেছে, যে একটা কমপ্লিট রোটেশনে যেন অলওয়েজ সেম অ্যামাউন্ট অফ টাইম নেয়, অর 1 মিনিটে যেন এক্স্যাক্টলি 33 টা রেভলিউশনই হয়, 33 থেকে বেশিও যেন না হয়, 33 থেকে কমও যেন না হয়। তো তাহলে তারা অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে মেইনটেইন করার জন্য কি করতেছে, যখন নাকি রেডিয়াসটা কমে আসতেছে তখন তারা কি করে দিল, বাম্পিং গুলা বা গ্রুভ গুলাকে আরো কম্প্রেস করে দিছে, আরো কাছাকাছি নিয়ে আসছে। তো তাহলে যেন কি করতে পারে, they can keep the time taken for one complete rotation to be fixed, যে একটা কমপ্লিট রোটেশনের টাইমের ভ্যালুটাকে কি রাখবে, ফিক্স রাখবে। কি বলতেছে এখানের মধ্যে খেয়াল করো, ফার্স্ট অফ অল এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি তারা বের করলো, এই যে 33 ইনটু 2 পাই ডিভাইডেড বাই 60 যেটা বলছিলাম। দেন ওই যে এনকোডেড বাম্প গুলাকে আরো কম্প্রেস করে তারা কি রাখার ট্রাই করতেছে, যে দে আর কিপিং দ্য ফ্রিকোয়েন্সি অর দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অর দ্য টাইম পিরিয়ড কনস্ট্যান্ট, যে v ইজ ইকুয়াল টু r ওমেগা। তো তাহলে এখানের মধ্যে কি রাখতেছে, তারা ওমেগাটাকে ফিক্স রাখতেছে আর কি। সো as the stylus moves towards the center, the velocity কি হবে, কমে যাবে। যে রেডিয়াসটা হলো এখানের মধ্যে এই আমাদের
মনে করো ভিনাইল ডিস্ক, হ্যাঁ, এটা হলো আমাদের ভিনাইল ডিস্ক। তো এখন এখানে সেন্টারের কাছাকাছি আসলে পরে গ্রুভ মার্ক গুলি অনেক বেশি ফ্রিকোয়েন্ট, যত দূরে যাবা গ্রুভ মার্ক গুলি কি হবে, আরো ফার্দার অ্যাপার্ট হবে, যে তাদের ফ্রিকোয়েন্সিটা কি হয়ে যাবে, এখানের মধ্যে কমে যাবে। তো এখন হোয়াট দে আর মেইনটেইনিং, তারা প্রত্যেকটা জায়গায় সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা যেন ফিক্স থাকে, এই জিনিসটা এনশিওর করতেছে। অর কি হবে, যদি ওরকম রেডিয়াসটা ছোট হয়ে আসে, তখন রেডিয়াসটা ছোট হয়ে আসলে তারা কি করবে, রেডিয়াস ছোট হয়ে আসলে হঠাৎ করে মনে হবে যে গান, মনে করো কোন একটা মিউজিক এখানের মধ্যে স্টোর করা আছে, ফার্স্টে যখন নাকি উপর থেকে আসতেছে, যে রেডিয়াস বড়, তখন সুন্দর মতো সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা আর মিউজিকের ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে। হঠাৎ করে মনে হলো যে মিউজিকটা মনে হয় 1.2 টাইমস আর 1.5 টাইমস স্পিড বেড়ে গেল বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেল, তো তখন তো মিউজিক শুনে ভাল লাগবে না। তো মিউজিকের ফ্রিকোয়েন্সি যেটা ছিল আর এক্সাক্ট মিউজিকের যে ফ্রিকোয়েন্সিটা ওইটাকে মেইনটেইন করার জন্য তারা কি করে, ভিনাইল ডিস্কের সেন্টারের দিকে তারা এনকোডেড বাম্প গুলাকে আরো কি করে ফেলে, দে মেক ইট মোর কম্প্রেসড অর অনেক বেশি কাছাকাছি নিয়ে আসে, তাহলে যেন বেশি বেশি বাম্পিং হয়। তো তাহলে প্রত্যেকবার কমপ্লিট রোটেশনের যেন কি লাগে, ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম লাগে। বুঝতে পারছো ফারহান? জি ভাইয়া। আচ্ছা, এখন কি সাউন্ড আগে থেকে ঠিক আছে নাকি? জি ভাইয়া, এখন ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখন ঠিক থাকলে ভালো, দ্যাটস ভেরি গুড। তো এখন আমরা এই যে কোশ্চেন নাম্বার 7টা দেখতেছিলাম, কোশ্চেন নাম্বার 7 এর এখানে এ নাম্বার অলরেডি এক্সপ্লেইন করছি আগের কোশ্চেনে, যে চেক পয়েন্ট কোশ্চেন করতে সময় এখানের অ্যানসারটা দেখে নি। ফার্স্টে বলতেছে কি, রেফারেন্স টু চেঞ্জিং ফ্লাক্স লিংকেজ, যে ইএমএফ ইনডিউস হবে, এটার প্রি রিকুইজিটটা কি, আর এটার আমাদের মেইন রিজনটা কি। ইএমএফ ইনডিউসড হবে only and only when there is a rate of change in flux linkage। সো তাহলে এই কথাটা বললাম, এই যে induced EMF proportional to the rate of change in flux linkage। Initial increase in EMF, তখন কি হইতেছে, EMF টা আগে কম ছিল এরপর বাড়তেছে, সো তাহলে পজিটিভ রিজিয়নে আমরা পাইতেছি EMF টা। এরপর আইডেন্টিফাই রিজিয়ন অফ নেগেটিভ গ্রেডিয়েন্ট উইথ ম্যাগনেট গোয়িং থ্রু দা কয়েল, যে ম্যাগনেটটা কয়েলের ভিতর দিয়ে যাইতে সময় তখন কি হয়ে গেছে, ম্যাক্সিমাম ফ্লাক্স লিংকেজ থেকে এখন আবার গ্রেডিয়েন্টটা নেগেটিভ ডিরেকশনে আসছে, এই যে এই রিজিয়নটায়, এই যে এই জায়গাটায়, এইটা হলো পুরাপুরি ম্যাগনেটটা কয়েলের ভিতর ঢুকে গেছে। এখন যায় কয়েল থেকে এরকম বের হওয়ার ট্রাই করতে সময় কি হবে, ফ্লাক্স লিংকেজের ভ্যালুটা এরকম কমতে থাকবে, দেন নেগেটিভ ডিরেকশনে চলে আসলো। এখন বলতেছে ইন্ডিকেশন দ্যাট ম্যাগনেট স্পিড ইনক্রিজেস অ্যাজ ইট ফলস, এটা বলছি অলরেডি, যে নেগেটিভ রিজিয়নের সময় কম লাগছে কেন, বিকজ যত উপর থেকে নিচে পড়তেছে গ্র্যাভিটির জন্য তত বেশি অ্যাসেলারেট করতেছে। এরপরে নেগেটিভ ম্যাক্সিমাম ইজ গ্রেটার দ্যান পজিটিভ ম্যাক্সিমাম, ওয়াই, যে ফর দ্য সেম চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ টাইম টেকেন যেখানে বেশি ওখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে কম, আর টাইম টেকেন যেখানে কম ওখানে ম্যাক্সিমাম ভ্যালু বেশি। The time taken for the second pulse is shorter, or the area of the two parts of the graph is the same. কেন? Because area under the graph, যে EMF versus time graph এর area আমাদেরকে কি দেয় রায়হান, ফ্লাক্স লিংকেজ, তাই না? তো তাহলে that is the answer। যে 7 এর এ নাম্বারে 6 মার্কের কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অনেকগুলা ডিফারেন্ট আইডিয়া আমরা একসাথে ইনকর্পোরেট করে এই অ্যানসারটা করতেছি। ওকে, এখন এরপরে কি বলতেছে দেখো, বি নাম্বারে, the teacher then sets up another demonstration using a large U-shaped magnet and a very small coil of wire। তো এখন কি করবে, coil of wireটাকে ম্যাগনেটের ভিতর দিয়ে নিয়ে যাবে। what will happen, সরি, এখন এই যে কয়েলটাকে যত কি করবে, কয়েলটাকে যত ম্যাগনেটের কাছে আনবে তত কয়েলের ভিতর দিয়ে ফিল্ড লাইন কাট হবে। দেন পুরাপুরি যখন নাকি কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঢুকে যাবে তখন যায় চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ হবে 0, সো তখন কি হবে না, কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। দেন আবার যখন নাকি বের হয়ে আসতে নিবে তখন আবার ইএমএফ ইনডিউস হবে, কিন্তু কোন ডিরেকশনে, নেগেটিভ ডিরেকশনে। এইখানের জন্য রায়হান
দেখি তো এটার অ্যান্সারটা বলো তো। এইখানের জন্য আমাদের পজিশন এ থেকে সেন্টার অফ দা ম্যাগনেটে আসতে বেশি সময় লাগবে নাকি সেন্টার অফ দা ম্যাগনেট থেকে পজিশন বি তে যেতে বেশি সময় লাগবে? সেম টাইমই লাগবে। এক্স্যাক্টলি সেম টাইম লাগবে। কেন? এখানে তো কোনো ফ্রি ফল হচ্ছে না, আমরা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে তাকে কি করতেছি, এ থেকে বি তে নিয়ে যাচ্ছি। সো তাহলে এইখানে ভেলোসিটির কোনো চেঞ্জ নাই, বিকজ ভেলোসিটি আমরা কন্ট্রোল করতেছি, নট গ্র্যাভিটি। একটু আগের বার গ্র্যাভিটি কন্ট্রোল করতেছিল যে যত নামবে তত কি অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য ভেলোসিটি আরো বাড়তে থাকবে। কিন্তু এখন তো আমরা ম্যানুয়ালি এটাকে হরাইজন্টাল একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিয়ে যাইতেছি। সো তাহলে ভেলোসিটি যদি ফিক্সড হয় তো তাহলে দোনোটা রিজিয়নে টাইমও কি লাগবে, সেম লাগবে। ভেরি গুড। তো তাহলে এখন এখানের মধ্যে কি বলতেছে, এই যে এই কয়েলটা এখানের মধ্যে আমাদের ডেটা লগের সাথে ওরকম কানেক্ট করা। তো তাহলে যেন কি দেখায়, আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে ইএমএফ এর ভ্যালুগুলো দেখায়। The north pole is vertically above the south pole and the coil is moved through or moved along the line AB, which is midway between the poles. The magnetic field due to the U-shaped magnet has been drawn. The plane of the coil is horizontal. So তাহলে the field lines will be passing perpendicular to the coil. তো অ্যাঙ্গেল নিয়ে আমাদের ওরকম চিন্তা করতে হবে না। এখন বলতেছে sketch a graph to show how the EMF induced across the coil varies as the coil moves from point A to point B at a constant speed. এই যে এক্স্যাক্টলি এই পয়েন্টটাই আমাদের মাথায় রাখা লাগবে যে এইবার স্পিড আর চেঞ্জ হইতেছে না, এইবার স্পিড হলো কনস্ট্যান্ট। তো স্পিড যদি কনস্ট্যান্ট থাকে তো তাহলে রিজিয়ন গুলা টাইমও কি হবে, কনস্ট্যান্ট থাকবে। তো তাহলে এই ব্যাপারটা উই উইল হ্যাভ টু কনসিডার। এন্ড মিডল একটা পোরশনে যখন নাকি when the coil is fully inside the magnetic field, তখন যে আমাদের কি থাকবে, তখন যে there will be no EMF, যে একটা সার্টেন রিজিয়ন এখানের মধ্যে আমাদের কোনো ইএমএফ থাকবে না। এখানে ইএমএফ পজিটিভে, এখানে ইএমএফ নেগেটিভে, এরকম টাইপের কিছু একটা। দেখি তারা কেমন গ্রাফ দিছে, যে এরকম পজিটিভ, মাঝখানে এমন একটা রিজিয়ন যেখানে ফ্লাক্স লিংকেজে কোনো চেঞ্জই হইতেছে না, যে একটু আগের টাইমে তুমি যতগুলো ফিল্ড লাইন কাট করছো এর পরের টাইমেও তোমার ফিল্ড লাইন কাটিং এ কোনো চেঞ্জ আসতেছে না। সো তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ কত, জিরো। তুমি ফিল্ড লাইন যত বেশি কাট করো না কেন, একটু আগে যতগুলা কাট করতেছিলা এখনের সাথে ওইটার যদি কোনো ডিফারেন্স না আসে তো তাহলে চেঞ্জটা জিরো হবে। তো চেঞ্জ যদি জিরো হয় দেয়ার উইল বি নো ইএমএফ ইনডিউসড। তো এর জন্য চেঞ্জ ওয়ার্ডটার মধ্যে ফোকাস করতেছিলাম এই জিনিসটার জন্য। দেন যখন নাকি বের হয়ে আসতে নিবে তখন ফ্লাক্স লিংকেজের ভ্যালুটা কি কমতে থাকবে, যে আগে বেশি ফিল্ড লাইন কাট করতো এখন ফিল্ড লাইন কম কাট করতেছে। কমে গেছে ভালো কথা, তো কমে গেছে দেখে নেগেটিভ, কিন্তু চেঞ্জ তো আসছে নাকি, আগে বেশি কাটতো এখন কম কাটতেছে। সো তাহলে চেঞ্জ আসছে মানে ইএমএফ ইনডিউস হবে। কিন্তু ইএমএফটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এটা ডিপেন্ড করবে কি আগে বেশি ফিল্ড লাইন কাট করতো নাকি এখন বেশি ফিল্ড লাইন কাট করতেছে। তো ফিল্ড লাইন কাটিং যদি কমে যায় তো তাহলে পরে নেগেটিভ যাবে, আর ফিল্ড লাইন কাটিং এর যদি ভ্যালুটা বেড়ে যায় তো তাহলে পজিটিভ হবে। কিন্তু কি হইতে হবে, দেয়ার মাস্ট বি আ চেঞ্জ। যদি চেঞ্জ না হয় দেন তাহলে ইএমএফ টা কত হবে, জিরো। সো দিস ইজ দ্য গ্রাফ দ্যাট you will sketch for question number 7b. Now finally question number 8. এই question number 8 এটা আমাদের এই যে পার্টিকেল ডিটেক্টর, দ্যাট ইজ পার্টিকেল ফিজিক্স এর এই চ্যাপ্টারের মধ্যে আমরা পাবো। নেক্সট চ্যাপ্টার যেটা আমরা পড়বো ওইটা পড়লে আমাদের ইউনিট 4 শেষ, এই মান্থের মধ্যেই শেষ হয়ে যাবে। তো তাহলে ওইটা নিয়ে আমরা দেখবো কি বলতেছে। Particle detectors often use magnetic field to deflect particles so that the properties of the particles can be measured. Property of the particle as in তার velocity or তার চার্জ or যে কোনো জিনিস যেটা জানি না ওই পার্টিকেলের ব্যাপারে, ওই জিনিসটা আমরা কি করতে পারি, ইনভেস্টিগেট করার জন্য এরকম ম্যাগনেটিক ফিল্ড ইউজ করতে পারি। বলতেছে ম্যাগনেটিক ফিল্ড মানে কি, ইট ইজ আ রিজিয়ন অফ স্পেস where magnetic force is exerted on magnetic materials. এরপর বি নম্বরে কি বলতেছে, মুভিং চার্জড পার্টিকেল অফ মাস m। তো তাহলে একটা চার্জ পার্টিকেল যার মাস হলো m, চার্জ হলো q, ভেলোসিটি হলো v, এন্ড ইউনিফর্ম একটা ফ্লাক্স ডেনসিটির ভিতর দিয়ে সে মুভ করতেছে। এখন
পার্টিকেলটা এমন একটা পাথে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নিচের দিকে ডিফ্লেক্ট হচ্ছে। নাও কামস ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। কি বলতেছে দেখো, ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য পেজ। তো তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইজ ইনটু দ্য পেজ। তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? ইনটু দ্য পেজ। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের কোন ফিঙ্গার দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখাই? ইন্ডেক্স ফিঙ্গার অর ফার্স্ট ফিঙ্গার। সো তাহলে ইন্ডেক্স ফিঙ্গার ইজ ইনটু দ্য স্ক্রিন, ওকে, অর গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ বেসিক্যালি। এখন ম্যাগনেটিক ফিল্ড হলো ইনটু দ্য স্ক্রিন। এখন দেখো পার্টিকেলটা কোন দিকে মুভ করতেছে? দ্য পার্টিকেল ইজ মুভিং টুয়ার্ডস, সরি অন্য একটা কালার দিয়ে ড্র করি এটা। দ্য পার্টিকেল ইজ মুভিং টুয়ার্ডস রাইট। তো পার্টিকেলটা যাচ্ছে রাইটে। তো তাহলে এইখানের মধ্যে তোমাদেরকে একটা ব্যাপার আমি আগে থেকে বলে রাখছিলাম। রায়হান কি বলে রাখছিলাম মনে আছে? ডিরেকশন অফ কারেন্টের ব্যাপারটা। এখানে অপোজিট দিকে হবে, কারণ এখানে চার্জটা নেগেটিভ হবে, আমরা পজিটিভ চার্জের ডিরেকশন ধরবো। এক্সেলেন্ট। ডিরেকশন অফ কারেন্ট, যে একটা পজিটিভলি চার্জ পার্টিকেলের জন্য একটা পজিটিভ চার্জ যেদিকে মুভ করতেছে, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট। আর একটা নেগেটিভলি চার্জ পার্টিকেলের জন্য কি হবে? একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল যদি এইদিকে মুভ করে, দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন। তো তাহলে এখন এখানের মধ্যে আমাদের কি কি জানি? we know the magnetic field that is into the screen and the force that is downward. তো তাহলে force জানি আমার দিকে, force is towards me and magnetic field is into the board or into the screen. So magnetic field into the screen and force is downward. So তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে আসে? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করলে সবাই একটু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা ইউজ করো তো এখন। যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যেরকম ভাবে ধরতে হয় ওইভাবে ধরে এরকম করো যে ইন্ডেক্স ফিঙ্গারটাকে স্ক্রিনের দিকে নাও, যে ফোনের দিকে তাকায় থাকো, পিসি স্ক্রিনের দিকে তাকায় থাকো, যেটাই হোক, ইন্ডেক্স ফিঙ্গারটা আর ফার্স্ট ফিঙ্গারটা যাবে কি? ইনটু দ্য স্ক্রিন অর টুয়ার্ডস দ্য স্ক্রিন। আর ফোর্সটা কোন দিকে? ফোর্সটা হলো এইদিকে। সো ফোর্স এইদিকে, সরি ফোর্স হলো এইদিকে আর ম্যাগনেটিক ফিল্ড হলো ইনটু দ্য স্ক্রিন। সো তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে আসে? দ্য ডিরেকশন অফ লেফট comes out to be towards left, তাই না? কারেন্টের ডিরেকশনটা কোন দিকে আসে? দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট কামস আউট ইন দ্য direction as drawn in the diagram, that is towards left. তো তাহলে পার্টিকেলটা মুভ করতেছে টুয়ার্ডস রাইট, কিন্তু কারেন্ট হলো টুয়ার্ডস লেফট। সো তাহলে এটাকে আমরা লজিক্যালি কিভাবে এক্সপ্লেইন করতে পারি? যে পার্টিকেলটা যেদিকে মুভ করতেছে তার উল্টা ডিরেকশনে কারেন্ট। সো তাহলে চার্জ পার্টিকেলটা কি পজিটিভলি চার্জড হবে নাকি নেগেটিভলি চার্জড হবে? ফারহান? জি ভাইয়া। চার্জ পার্টিকেলটা যেদিকে মুভ করতেছে ওইটার অপোজিট ডিরেকশনে হলো কারেন্টের ডিরেকশন আসলো। তো তাহলে চার্জ পার্টিকেলটা কি পজিটিভলি চার্জ নাকি নেগেটিভলি চার্জ? অপোজিট কেমনে? ওটা তো ইনটু দ্য স্ক্রিন যাচ্ছে। ইনটু দ্য স্ক্রিন তো ম্যাগনেটিক Particle? ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড হলো ইনটু দ্য স্ক্রিন, পার্টিকেল যাচ্ছে টুয়ার্ডস রাইট। ম্যাগনেটিক ফিল্ড হলো ইনটু আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। পার্টিকেল যাচ্ছে টুয়ার্ডস রাইট। সো তাহলে আমরা দেখলাম কি ফোর্সের ডিরেকশন হলো নিচে, ম্যাগনেটিক ফিল্ড হলো স্ক্রিনের ভিতরে। তো তাহলে কি বলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে আসে? যে মিডল ফিঙ্গারটা আর সেকেন্ড ফিঙ্গারটা কোন দিকে আসে? টুয়ার্ডস লেফট আসে না? লেফটের দিকে যায়। তো জি তাহলে ভাই। কারেন্ট হলো লেফটের দিকে, কিন্তু পার্টিকেলটা মুভ করতেছে টুয়ার্ডস রাইট। রাইটের দিকে, হ্যাঁ। তাহলে নেগেটিভলি পরে চার্জ হবে। তো তাহলে আমাদের পার্টিকেলটা কি হবে? নেগেটিভলি চার্জ হবে, তাই না?
তো তাহলে জি ভাই। state the charge on the particle, so তাহলে what will be the charge on the particle? Negative. কেন এটা হলো, এটার এক্সপ্লেনেশনটা অলরেডি আমরা বললাম। ওকে, এই ব্যাপারটা আরো টেস্ট করে নিবা ক্লাসের পর। এরপর কি বলতেছে, describe and explain the shape of the particles path in the magnetic field, যে পার্টিকেলটা যে সার্কুলার একটা পাথ যে ফলো করলো কেন, আমরা কি বলবো? The force exerted by the magnetic field is always what, Raihan? The force exerted by the magnetic field on a charged particle is always perpendicular to the direction of velocity, তাই না? জি স্যার। তো তাহলে ফোর্স যদি ভেলোসিটির পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করে, তো তাহলে দ্যাট ফোর্স উইল কজ দ্য পার্টিকেল টু মুভ ইন আ সার্কুলার পাথ, যে দ্য ফোর্স অ্যাক্টস অ্যাজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স বেসিক্যালি। তো তাহলে এইভাবে করে আমরা এক্সপ্লেইন করতে পারি যে the magnetic force is always perpendicular to the direction in which a charged particle is moving. তো তাহলে since the force is perpendicular to the direction of velocity, it acts as the centripetal force. তো তাহলে ওইভাবে করে আমরা এক্সপ্লেনেশনটা বলতে পারি। এরপরে লাস্ট কোশ্চেন কি বলতেছে 3 নম্বরে, the radius of the path in the magnetic field is r by considering the magnetic forces, এটা অলরেডি আমাদের নোটস এর মধ্যে দেওয়া, যে r is equal to mv by bq, কিভাবে বের করা যায়? The force on a charged particle is bqv and the force is perpendicular to the direction of velocity, that is centripetal force mv square by r. তো তাহলে এই ফোর্সটাই তো এই ফোর্স, যে the magnetic force is the centripetal force, তো তাহলে mv square by r is equal to bqv, তো তাহলে এখানে থেকে m into এখন এখানে থেকে r টাকে সাবজেক্ট করলে কি আসে, r is equal to mv square by bqv, তো v দিয়ে একটা v কেটে দিলাম, তো তাহলে mv by bq। ওকে, so these were all the exam practice questions. so এই exam practice questions গুলো আমাদের সলভ করা হয়ে গেল। তো নেক্সট ক্লাস থেকে, that is from Sunday, we will start particle physics. ওকে, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। জি ভাই, আল্লাহ হাফেজ আল্লাহ ভাই। হাফেজ।